আজ আমি কলিঙ্গরাজ খারবেলের সম্বন্ধে আলোচনা করছি, তাহলে চলো শুরু করি। মৌর্য সম্রাট ও মগধের অধীশ্বর অশোক একদা কলিঙ্গ রাজ্যকে বহু রক্তক্ষয় করে পদানত করেন। অশোকের মৃত্যুর বহু বছর পরে কলিঙ্গের রাজা খারবেল মগধ আক্রমণ করে তার প্রতিশোধ নেন। মৌর্য সাম্রাজ্যের ভাঙন দেখা দিলে কলিঙ্গ মগধের অধীনতা ছিন্ন করে স্বাধীনতার পতাকা তুলে ধরে। সম্ভবত এই কাজ কলিঙ্গের চেদি বংশ বা চেদ বংশের নেতৃত্বে ঘটে। চেদিগণ অতীতে উত্তর ভারতে বসবাস করত। কোনো সময় তারা কলিঙ্গে এসে বসবাস করে। চেদি বংশীয় মহামেঘবাহন কলিঙ্গে চেদি বা চেদ বংশের প্রতিষ্ঠা করেন বলে জানা যায়। তার পুত্র বক্রদেব উদয়গিরির গুহা মন্দিরের একাংশ তৈরি করেন। চেদ বংশের তৃতীয় পুরুষ ছিলেন খারবেল। ভুবনেশ্বরের কাছে হাতিগুম্ফা লিপি থেকে খারবেলের কৃতিত্ব সম্পর্কে সকল কথা জানা যায়। খারবেলের কালপঞ্জি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। এর প্রধান কারণ হলো হাতিগুম্ফা লিপিতে কোনো তারিখ নেই। কে.পি. জয়সওয়াল, স্টেন কেনো বা কোনো প্রভৃতি পণ্ডিতদের মতে খারবেল মৌর্যযুগের শেষ দিকে অথবা পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক যুগে জীবিত ছিলেন। তারা নিম্নলিখিত যুক্তি দেখান। সেগুলো কি ছিল? যে খারবেল মগধ আক্রমণ করেন এটা মৌর্য বংশের পতনের সময় সম্ভব, অথবা শুঙ্গদের পতনের সময়ও সম্ভব। যেহেতু অন্যান্য প্রমাণ থেকে দেখা যায় খারবেল পুষ্যমিত্রের পরের যুগের লোক হতে পারেন না, সুতরাং তাকে মৌর্য যুগের শেষের দিকের সময়ে ধরা যায়। 2. হাতিগুম্ফা শিলালিপিতে মগধ রাজ বৃহস্পতি মিত্রের নাম করা হয়েছে। ডক্টর জয়সওয়ালের মতে পুষ্যমিত্রের অপর নাম ছিল বৃহস্পতি মিত্র। 3. হাতিগুম্ফা লিপিতে বলা হয়েছে যে খারবেল মগধের দিকে এগিয়ে গেলে যবন আক্রমণকারী ভয় পেয়ে মথুরার পালিয়ে যায়। এই যবন আক্রমণকারী যদি ডিমিট্রিয়াস হয় তবে খারবেল পুষ্যমিত্রের আগেই সিংহাসনে বসেন। আবার ডক্টর রায়চৌধুরী অর্থাৎ হেমচন্দ্র রায়চৌধুরীর তিনি কি মত দিয়েছেন? তার মতো পণ্ডিতেরা এই মত খণ্ডন করে বলেন যে খারবেল খ্রিস্টপূর্ব প্রথম শতকের শেষ দিকে রাজত্ব করেন। তারা তাদের মতের সমর্থনে এই যুক্তিগুলো দেখান। সেগুলি হলো: 1. পুষ্যমিত্রের নাম কখনো বৃহস্পতি মিত্র ছিল না, এটা কাল্পনিক। ডক্টর বড়ুয়ার মতে বৃহস্পতি মিত্র ছিল একজন স্থানীয় সামন্ত রাজা। 2. যে যবন আক্রমণকারী খারবেলের ভয়ে মগধ থেকে মথুরায় পালান তিনি গ্রিক নাও হতে পারেন, তিনি শক বা পল্লব হতে পারেন। 3. হাতিগুম্ফা লিপির বর্ণমালা শুঙ্গ বিদিশা লিপি হতে আলাদা। 4. কলিঙ্গের চেদ বংশের মঞ্চপুরী ভাস্কর্য শুঙ্গ যুগের ভারাহুত ভাস্কর্যের পরের যুগ। 5. খারবেলের প্রতিদ্বন্দ্বী সাতবাহন প্রথম সাতকর্ণী প্রথম খ্রিস্টপূর্বাব্দের লোক। এই সকল কারণে খারবেল প্রথম খ্রিস্টপূর্বাব্দের শেষের দিকে রাজত্ব করেন বলে ধরা হয়। কলিঙ্গ এবং সাতবাহনের সম্পর্ক কী ছিল সেটা অনুমান করে বলা হয় যে হাতিগুম্ফা শিলালিপি ছিল একটি প্রশস্তি। এতে খারবেল প্রতি বছর কী কাজ করেন
তা বিবরণ দেয়া আছে। ডক্টর ডিসি সরকারের মতে প্রাচীন যুগের ইতিহাসে মহারাজা খারবেল ছিলেন অতি বিশিষ্ট লোক। খারবেল তার রাজত্বের প্রথম বছর আভ্যন্তরীণ সংগঠনে ব্যয় করেন, নগরের দুর্গ প্রাচীর মেরামত করেন, পানীয় জলের জন্য পুষ্করিণী খোদাই করেন। দ্বিতীয় বছরে তিনি পশ্চিম দিকে সাতবাহন রাজ্যের ঋষিক নগর পর্যন্ত অভিযান করেন। সাতবাহন রাজা প্রথম সাতকর্ণীর সঙ্গে খারবেলের সংঘাত ঘটে, তবে এই অভিযানে কোনো স্থায়ী ফল হয়নি। চতুর্থ বৎসরে খারবেল খানদেশ ও আহমদনগর অঞ্চলের ভোজক ও রথিকদের পরাস্ত করেন। এই উপজাতিগুলি সাতবাহন রাজ্যের প্রান্তেই বসবাস করত। উন্নয়নমূলক কাজ কি করেছিলেন খারবেল? খারবেল যুদ্ধে ব্যস্ত থাকলেও জনকল্যাণের কাজকে কখনো অবহেলা করতেন না। তার রাজত্বের পঞ্চম বৎসরে 300 বৎসর আগে নন্দ রাজাদের তৈরি তানাশুলি জলাধার থেকে খাল খনন করে কলিঙ্গ রাজধানী পর্যন্ত জলসেচের ব্যবস্থা করেন। তিনি গ্রাম এবং শহরের নানা সংস্কার প্রবর্তন ও কর মুকুব করেন। তার রাজত্বের অষ্টম বছরে খারবেল উত্তর ভারতে মগধের রাজগৃহ পর্যন্ত অভিযান চালান। তার আক্রমণের ভয়ে মগধের যবন আক্রমণকারীরা মথুরায় পালিয়ে যায়। এই যবন রাজার নাম কারো কারো মতে ছিল ডিমিট্রিয়াস। এই বিজয়কে স্মরণীয় করতে তিনি মহাবিজয় প্রাসাদ তৈরি করেন। তার রাজত্বের দশম বছরে তিনি পুনরায় উত্তরে অভিযান করেন, কিন্তু তিনি তেমনভাবে সেখানে সফল হননি। তার রাজত্বের একাদশ বছরে তিনি দক্ষিণে পাণ্ড্য রাজ্যকে আক্রমণ করে পাণ্ড্যদেশ রাজাকে কর দিতে বাধ্য করেন। দ্বাদশ বছরে তিনি তৃতীয়বার মগধ অভিযান করেন এবং মগধরাজ বৃহস্পতি মিত্রকে তার কাছে নথি স্বীকারে বাধ্য করেন। এইভাবে তিনি অশোকের কলিঙ্গ জয়ের প্রতিশোধ নেন। কোনো কোনো ঐতিহাসিক মনে করেন যে বৃহস্পতি মিত্র ছিলেন মগধের স্থানীয় রাজা, তিনি শুঙ্গ বংশের কেউ ছিলেন না। এই অভিযানের ফলে তিনি মগধ থেকে এক জৈন সাধুর মূর্তি কলিঙ্গে আনেন। এই মূর্তি নন্দ রাজারা কলিঙ্গ জয় করে মগধে নিয়ে গিয়েছিলেন। মগধ জয় করে যে বিরাট ধনরত্ন খারবেল পান, তার দ্বারা তিনি এক বিশাল মন্দির তৈরি করেন। ডক্টর বড়ুয়ার মতে এই মন্দিরটি এখনও ভুবনেশ্বরে দেখা যায়। খারবেল জৈন ধর্মাবলম্বী ছিলেন। জৈন ধর্মের অহিংসা মন্ত্র গ্রহণ করলেও রাজকর্তব্যের জন্য তিনি যুদ্ধ বিগ্রহ করতে দ্বিধা করেননি। তার আমলে কলিঙ্গে জৈন ধর্মের প্রবাহ চলেছিল বলে অনুমান করা সঙ্গত, কিন্তু তিনি অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। প্রাচীন যুগে খারবেলের মতো কলিঙ্গ দেশে আর কোনো শক্তিশালী রাজা জন্মায়নি। মগধ লুট করে তিনি যে ধনসম্পদ পান, তার দ্বারা উদয়গিরি ও খণ্ডগিরির পাহাড় ও গুহা মন্দিরগুলো তিনি তৈরি করেন। এই মন্দিরগুলির স্থাপত্য ও ভাস্কর্য বিস্ময়ের উদ্রেক করে। জলসেচের জন্য তিনি প্রভূত অর্থ ব্যয় করেন। তিনি প্রাকৃত ভাষার অনুরাগী ছিলেন। হাতিগুম্ফা অনুশাসন তিনি প্রাকৃত ভাষায় রচনা করেন। তার মগধ অভিযানকে কোনো কোনো ঐতিহাসিক বিহার ও উড়িষ্যাকে ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা বলে ব্যাখ্যা করেছেন। তিনি যে মন্দির ও গুহাগুলি তৈরি করেন, তার প্রতিটির ক্ষেত্রে শত সহস্র পান তাকে ব্যয় করতে হয়। তার জলসেচ নীতির ফলে কৃষকরা উপকৃত হয়। খারবেল ছিলেন কলিঙ্গের ইতিহাসের উল্কাপিণ্ড। ক্ষণিকের জন্য আলো ও উত্তাপ বিকিরণ করে তিনি অন্ধকারে মিলিয়ে যান।
আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।